যেটা মার্কিং করলাম দেখতে পাচ্ছ তো? সুহানা পারভিন। স্যার দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না তাসনিয়া? না। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে, প্রশ্নটা পড় তো, কি লেখা আছে? ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? স্যার দেখতে পাচ্ছি না। সুহানা দেখতে পাচ্ছিস না? না স্যার, তখন দেখা যাচ্ছিল ফার্স্টে। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। তো ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? কারো উত্তর জানা আছে থাকলে বলো। ব্যবহার অব্যবহারের তত্ত্ব। আচ্ছা, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে ব্যবহার অব্যবহারের তত্ত্ব। এখন মিওসিসের একটু পার্ট বাকি আছে, ওটা পরে করাবো। এটা একটু শুরু করি। তো আজকে আমি ডারউইনের মতবাদটা বুঝাই, ঠিক আছে? এটা 2025-এর প্রশ্ন। ডারউইনকে তো সবাই চিনো, নাম তো শুনেছো। নাম তো শোনাই হোগা। রাজ নাকি? কার ডায়লগ এটা বলো তো? পারবে না বলতে? না না, ডারউইনের নাম তো শুনেছো, ঠিক আছে? তো ডারউইন একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে অন দা অরিজিন অফ স্পিসিস বাই means of natural selection। তাহলে ডারউইনের লেখা বইটার নাম কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সেখানে ডারউইন অভিব্যক্তি সম্পর্কে কিছু মতবাদ দিয়েছেন। অভিব্যক্তি কি জিনিস? অভিব্যক্তি শব্দের মানেটা হচ্ছে ক্রমবিকাশ। ধীরে 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 কোনো একটা কিছু পরিবর্তন হচ্ছে। যেমন আজকে যে আমরা মোবাইলটা ব্যবহার করছি, যখন শুরুতে মোবাইল আবিষ্কার হয়েছিল,
তখন কিন্তু মোবাইলটা এরকম ছিল না, তখন ছিল মোবাইলটা একটা বড় চারকোনা, মনে করো ইটের মতো, ঠিক আছে। আবার তার সঙ্গে কি ছিল, তার যুক্ত ছিল, ইলেকট্রিক ওয়্যার, তাই না, বৈদ্যুতিক তার যুক্ত ছিল তার সঙ্গে। সেভাবে আমরা ওই টেলিফোন বলা হতো ওগুলোকে, ওটার সাহায্যে কথা বলতাম। এবার ধীরে ধীরে একটু মডিফাই হলো, তো ওয়্যারলেস মোবাইল ফোন আসলো, সরি ওয়্যারলেস ফোন আসলো, ধীরে ধীরে মোবাইল ফোন আসলো, আরো ছোট হলো, কিপ্যাড হয়ে গেল, এখন টাচ ফোন, এখনকার ফোনগুলো আরো স্লিম হচ্ছে ধীরে ধীরে। তো এটা কি, এটা হচ্ছে ক্রমবিকাশ, যে ধীরে 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 পরিবর্তন হচ্ছে। এখনো কিন্তু মোবাইলটা আরো অ্যাডভান্স হচ্ছে, ধীরে ধীরে মোবাইল আরো অনেক অ্যাডভান্স হবে ইন ফিউচার। তো অভিব্যক্তি, তার অর্থ এটাই, অভিব্যক্তির অর্থ হচ্ছে ক্রমবিকাশ। এখানে অভিব্যক্তি শব্দটা জীবের সম্পর্কে ব্যবহার করা হচ্ছে, ইভলিউশনারি বায়োলজি, জীববিজ্ঞানের যে শাখায় আমরা জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অভিব্যক্তি। যে পৃথিবীতে কিভাবে মানুষের সৃষ্টি হলো, পৃথিবীতে কিছু ছিল না, কিভাবে জীব সৃষ্টি হলো, এই প্রশ্নগুলোর উত্তর যেটা চ্যাপ্টারে খুঁজবো আমরা, তার নাম হচ্ছে অভিব্যক্তি। ব্যাস, বুঝতে পারলে? আজকের পড়ার টপিক হচ্ছে আমাদের এটা। অভিব্যক্তির যে টপিক রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডারউইন, ডারউইন বিজ্ঞানী সম্পর্কে। ডারউইন বিজ্ঞানী একটা বই লিখেছিলেন। তাহলে আমাদের মনে রাখার বিষয় কি, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে অভিব্যক্তি কি, অভিব্যক্তির শব্দের অর্থ কি, ক্রমবিকাশ, অভিব্যক্তি জিনিসটা কি, অভিব্যক্তি মানে হচ্ছে ধীরে ধীরে জীবগুলোর পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে উন্নত হচ্ছে, এটাই অভিব্যক্তি। আর একটা নাম মনে রাখতে পারো, অভিব্যক্তি শব্দটি প্রথম কে প্রবর্তন করেছিল, বিজ্ঞানীর নাম হবে হার্বার্ট স্পেন্সার, স্পেন্সার, হার্বার্ট স্পেন্সার। নোটস যা যাবতীয় আছে কিনা, ওগুলো আমি 23 তারিখের পর দিব, ঠিক আছে। 7:45 শুরু হয়েছে। 23 তারিখ অবধি আমি একটু ব্যস্ত আছি, ছোট্ট অফিসের কিছু কাজ আছে, ওই জন্য ছোটখাটো কাজ আছে, কিন্তু অনেক চাপের কাজ আছে। তো তাহলে আমাদের যেগুলো মনে রাখার বিষয় সেগুলো বুঝতে পারলে, যে অভিব্যক্তি কি, অভিব্যক্তি শব্দের প্রবর্তন কে করেছিল, অভিব্যক্তি শব্দের অর্থ কি, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত একটা বিজ্ঞানীর নাম, নাম কি, ডারউইন। ডারউইন একটা বই লিখেছিল। তো প্রশ্ন, ডারউইনের লেখা বইটির নাম কি? তো উত্তর হবে এটাই প্রথম থেকে। ডারউইনের লেখা বইটির নাম কি? অন দা অরিজিন গিয়ে কাজটা কেটে গেল। আচ্ছা ঠিক আছে। তো বইটার নাম কি বললাম, কেউ একজন বলো তো। আচ্ছা নাম ধরে বলি আমি, আমাদের সবাই মাইক অন করবে তো মুশকিল হয়ে যাবে। শোনাই রুমা বল যায়নি তুই। আপনি কি বললেন হ্যাঁ? স্যার, শোনাই যায়নি কি বলছিলেন, সাউন্ড বইটার নাম শোনাই যায়নি তো। তিনবার বলা হয়ে গেছে নাম।
Sir, on the origin of species by means of natural selection. On the origin of on the origin of species by means of natural selection. ব্যাস, এটা বইয়ের নাম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। স্যার কত সালে হয়েছিল? মানে কত খ্রিস্টাব্দে সে বইটা? ওটা মনে নেই, আর ওটা দরকারও লাগবে না। ও ঠিক আছে। তো সেই বইয়ে সে অভিব্যক্তি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছিল, ঠিক আছে? তার মধ্যে যে মেন বিষয়, সেই মতবাদগুলো আমি এখানে একটা একটা করে লিখবো আর বলবো। অত্যাধিক অত্যাধিক হারে বংশবৃদ্ধি 1859। আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। তো জীবগুলো জ্যামিতিক ও গাণিতিক হারে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করতে পারে। হার কি কি? জ্যামিতিক ও গাণিতিক। মানে কোনো একটা জীব, সেই জীবটা কি করবে? প্রচুর হারে বংশ বিস্তার করতে পারবে। মানে এখন তো দেখা যায় না খুব একটা, এখন তো দুটাই বেশিরভাগ বাচ্চা নেয়, দুটা তিনটা। হাম দো হামারে দো একটা তো চলছে ক্যাম্পেইন, তাই না? কিন্তু আগেকার দিনে প্রচুর ভাই বোন দেখা যেত। তো এই যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ মনে করো যে একটা মানুষ কি করতে পারে, 6টা 7টা 8টা 9টা 10টা বাচ্চা নিতে পারে। 10টা একটু বেশি হয়ে যাবে, 6টা মনে করো ধরলাম, 6টা বা 8টা ধরলাম, ঠিক আছে? আগেকার দিনে এগুলো কমন বিষয় ছিল, এখন ওগুলো দেখা যায় না খুব একটা। তো এখন মনে করো যে একটা মানুষ, মনে করো যে কথার মানে ধরলাম যে 8টা বাচ্চা নিতে পারে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি করতে পারে। এই কথাটার মানে আলটিমেট এসে দাঁড়াচ্ছে কি, কোনো একটা জীব অত্যাধিক হারে বংশবৃদ্ধি করতে পারে। যেমন একটা হাতি আছে, হাতি হাতিও খুব কম বাচ্চা জন্ম দেয়, কিন্তু যদি 750 বছরে একটা হাতি যতগুলো নতুন হাতি জন্ম দিচ্ছে, ঠিক আছে, তো সেখান থেকে সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে বাড়তে 750 বছরে হাতির সংখ্যা 2 কোটির কাছাকাছি চলে যাবে। অত্যাধিক হারে বংশবৃদ্ধি মানেটা বুঝতে পারলে? মানে যদি কোনো একটা প্রাণী যদি তার অপত্য জীবকে জন্ম দেয়, তো যদি সবকিছু সেই জীবগুলো ঠিকঠাক মতো খাবার টাবার পায়, তাহলে 1 বছরে, মানে কয়েক বছরে সেগুলো সংখ্যা কত বেশি হয়ে যাবে। যেমন একটা ঝিনুক আছে, একটা ঝিনুক একবারে 12 কোটি ডিম্বাণু তৈরি করে। অর্থাৎ একটা ঝিনুক থেকে প্রায় 12 বা 10 কোটি বাচ্চা, ঝিনুকের বাচ্চা হতে পারে। তার মানে ভাবতে পারছো জীব কত বংশ বৃদ্ধি করতে পারবে, জীবের সংখ্যা কত বাড়তে পারবে। এগুলো খাতায় লিখতে হবে না অত, আমি দিয়ে দিব নোটস। তো কত হারে বংশবৃদ্ধি করতে পারে? প্রচুর হারে বংশবৃদ্ধি করতে পারে। তো এই যে একটা পয়েন্ট সে দিয়েছে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এই পয়েন্টটার মেন অর্থ আমাদেরকে এটাই বুঝতে হবে
যে কোনো একটা জীব প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করতে পারে। দ্বিতীয় বিষয়, এগুলো সংখ্যা কোনোদিন জিজ্ঞাসা করবে না। সীমিত খাদ্য ও সীমিত খাদ্য ও বাসস্থান। তো একটা জীব অনেকগুলো বংশ বিস্তার করতে পারে, কিন্তু বংশ বিস্তার করলেই তো হবে না। পৃথিবীর মধ্যে থাকার জায়গা তো সীমিত, খাবারের উৎস তো সীমিত, তাই না? মনে করো একটা জঙ্গলে হতে পারে হাতি টোটাল মনে করো 750 বছরে দু প্রায় 2 কোটি হাতি জন্ম দিতে পারবে, বা 2 কোটি হাতির সংখ্যা হয়ে যাবে। কিন্তু একটা জঙ্গলে কি 2 কোটি হাতি থাকার মতো জায়গা আছে, নাকি 2 কোটি হাতির খাওয়ার জন্য খাদ্য আছে? তো অত্যাধিক হারে বংশবৃদ্ধি হতে পারে, কিন্তু খাদ্য, খাবার আর বাসস্থান, থাকার জায়গা, এটা কিন্তু লিমিটেড, তাই না? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। তো একটা জীব অনেকগুলো বংশবৃদ্ধি করতে পারে, অনেক বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু খাদ্য বাসস্থান সীমিত। সেই খাদ্য ও বাসস্থানের জন্য অস্তিত্ব মানে নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কি করবে? প্রত্যেকটা জীব জীবন সংগ্রাম করবে। যেমন তোমরা মানুষের উদাহরণ নিয়ে নাও। মনে করো যে একটা মানুষ 5টা বা 6টা বাচ্চা জন্ম দিল, কিন্তু কি খাদ্য আর বাসস্থান সীমিত। মনে করো থাকার জায়গা তো লিমিটেড। তো নিজের ওই বাচ্চাগুলোকে, ওই জীবগুলোকে কি করতে হবে? নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে নিজের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে, নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য, যেটা বাস্তব। লড়াই ছাড়া তুমি বাঁচতে পারবে না। আর যদি জীবনে অনেক উঁচুতে পৌঁছতে চাও, তাহলে যে কোনো লড়াইকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। আর ছোটখাটো বিষয় নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না। যেটা আমি মেয়েদের মধ্যে প্রায়শই একটা সমস্যা যেটা আমাকে লাগে, যে ওই নিজে কেমন লাগছে, নিজেকে দেখতে কেমন লাগছে, ওটা নিয়ে ভাবতে ভাবতে দিন শেষ। মানে আমি সবার কথা বলছি না, মেয়েদের মধ্যে এটা প্রবণতা আমি বেশি দেখি, যে মানে ওরা লড়াই কি করবে, মানে লাইফে যে একটা জীবনে যে একটা সংগ্রাম আছে, নিজের একটা কোয়ালিটি ডেভেলপ করার বিষয় আছে, বা নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো এই জায়গায় মেয়েরা কোথাও না কোথাও একটু হালকা পিছিয়ে যাচ্ছে, এটার কারণেই। মেন কারণ হচ্ছে যে ওরা এটাতেই ব্যস্ত যে আমাকে দেখতে কেমন লাগছে, যে আমি কি ড্রেসটা ঠিক পরেছি কিনা, আমার চুলটা ঠিক আছে কিনা, আমার ফেসটা ঠিক আছে কিনা, এগুলোতেই ব্যস্ত। যাই হোক, আমি তোমাদের লেকচার দিতে চাই না, বাট একটা উদাহরণ বলবো তোমাদেরকে আমি। তাহলে মেয়েরা দুর্বল কি? গার্লস থিংস। তো এটা হচ্ছে ব্যাপার, যে জীবনটার মধ্যে অস্তিত্বের জন্য কি করতে হবে? সংগ্রাম করতে হবে। তো এবার সংগ্রামের মধ্যে 3 রকম সংগ্রামের কথা
তিনি জোর দিয়ে বলেছেন ডারউইন বিজ্ঞানী? ১ নাম্বার হচ্ছে অন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক। এগুলোই আচ্ছা, অন্তঃপ্রজাতিক মানে কি? অন্তঃপ্রজাতিক বলতে নিজের প্রজাতির স্যার মধ্যেই সংগ্রাম। বল, বল। স্যার বলছি আজকে কি টপিক হলো? আজকে টপিক হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। আচ্ছা, তো অন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো যেমন মানুষ আছে, তো মানুষের প্রজাতিটা কি করে? মানুষের সঙ্গেই কম্পিটিশন করে। তো এই ধরনের জীবন সংগ্রামকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। যেমন হয়তোবা তুমি তোমার বান্ধবীর সঙ্গে নিজেকে কম্পেয়ার করে দেখছো যে আমার ড্রেসটা বেশি ভালো করছে বা ওর ড্রেসটা বেশি ভালো করছে। আর যাই হোক, এই ধরনের আরকি। বা পরীক্ষায় মানে মানুষের মধ্যে কম্পিটিশন যেটা তোমরা করবে। তো এই ধরনের সংগ্রামকে বলা হবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। একই প্রজাতির মধ্যে। এখানে যেগুলো প্রশ্ন আসে বেশিরভাগ আরকি, যদি প্রশ্ন আসে তাহলে কিরকম প্রশ্ন আসতে পারে? যে নিচের কোনটি অন্তঃপ্রজাতিক সংগ্রামের উদাহরণ? যদি বলে কই মাছের সঙ্গে মাগুর মাছের সংগ্রাম। তো আর যদি বলে বাঘের সঙ্গে আ হরিণের সংগ্রাম, তো এগুলো কিন্তু হবে না। কারণ এখানে দুটো আলাদা প্রজাতির কথা বলছে। একটা বাঘ আর একটা হরিণ। এই দুটো কিন্তু আলাদা প্রজাতি। তো এটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম নয়। যদি বলে মানুষের মধ্যে সংগ্রাম, তাহলে হবে, তাহলে ঠিক হবে যে হ্যাঁ, এটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আমি ৭:৪৫ এ টাইম দিয়েছিলাম, ৭:৪৫ এ স্টার্ট করেছি। এবার অন্তঃপ্রজাতিক সংগ্রাম, তারপরে একটা বিষয় হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এখানে এটা মনে রাখার জন্য মনে রাখতে হবে থেকে আলাদা। থেকে আলাদা, থেকে আন্তঃ, আন্তঃপ্রজাতি সংগ্রাম। তো থেকে আলাদা, থেকে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। মানে আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। মানুষের সঙ্গে গরুর সংগ্রাম বা ছাগলের সংগ্রাম। কেমন? মনে করো যেগুলো জমি বাড়ি আছে, তুমি তোমার জমিকে বা ফসলকে বাঁচানোর জন্য ছাগল পড়েছে মনে করো ফসলের মধ্যে, তো তুমি ওটাকে তাড়িয়ে দিবে। তো এখানে কি হচ্ছে, ছাগলটা নিজেকে বাঁচানোর জন্য খেতে যাচ্ছে, আর তুমি নিজের খাবার বাঁচানোর জন্য ছাগলটাকে তাড়িয়ে দিচ্ছ। তো এটা হচ্ছে একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। ঠিক আছে? এবার মনে করো যে তুমি একটা তোমার ঘরের মধ্যে আরশোলা দেখলে, তো আরশোলা থেকে তুমি নিজেকে বাঁচানোর জন্য তুমিও ছুটছো, আর আরশোলা তোমার থেকে বাঁচার জন্য ও আরেকদিকে ছুটছে, তাই না? তো এখানে হচ্ছে একটা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। আরশোলা আর মানুষের মধ্যে সংগ্রাম। কি আরশোলাকে ভয় পাও তোমরা? চাইনিজ মেয়েগুলো ঠিক আছে, ওরা আরশোলাকে খেয়ে নিবে। আচ্ছা, শ্রুতি মন্ডল আরশোলাকে ভয় পায় না। ঠিক আছে, দেখা যাবে কলেজে। আচ্ছা, বর্ষাও ভয় পায় না।
জানো চাইনিজে আরশোলা খায় কিন্তু। বাপরে বাপ! সবাই ভয় পাওয়ার কিছু নেই, ওটা একটা নেচার প্রাণী। ঠিক আছে, কলেজে ওগুলো নিয়ে তো এক্সপেরিমেন্ট করতে হয়, মানে হাতে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। আমাদের কলেজের টাস্ক ছিল, কাজ ছিল যে তোমাদেরকে আরশোলা ধরে নিয়ে আসতে হবে ৪-৫টা করে, বা ১টা-২টা করে মিনিমাম পরীক্ষা নিরীক্ষার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার পরিবেশ এর সঙ্গে সংগ্রাম। সাপ দেখেও ভয় পাওয়ার কিছু নেই। পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশের সঙ্গে সংগ্রাম বলতে তুমি তোমার নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য কি করো? ঝড় হলে পরিবেশের সঙ্গে লড়াই করতে হয় কিনা? ঝড় হলে, বৃষ্টি হলে, তো এটা পরিবেশের সঙ্গে লড়াই হচ্ছে। নিজেকে বাঁচানোর জন্য তুমি লুকিয়ে যাচ্ছ ঘরে, ঘরের মধ্যে বা ছাতা নিয়ে চলে যাচ্ছ। তো এটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। ব্যাস হয়ে গেল পরিবেশের সঙ্গে সংগ্রামের উদাহরণ। নেক্সট, ভেদ। ছবি হয়ে যাবে। কিচ্ছু হবে না, ওগুলো ছপালে কিচ্ছু হবে না। আমাকে কামড়েছিল তো সাপ। আমি আমার লাইফে ২ বার বেঁচে গেছি। আরেকবার কামড়ে নিয়েছিল আমাকে সাপ। হ্যাঁ, ওই ১-২ দিন, ১ সপ্তাহ কষ্ট হয়েছিল সাপ কামড়ানোর পরে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে প্রচুর হারে সংখ্যা বাড়াচ্ছে একটা জীব। সংখ্যা বাড়ানোর পরে খাবার আর বাসস্থান সীমিত আছে। সেই জন্য ওরা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। লড়াই করার পর এবার আসছে ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ কি জিনিস? আচ্ছা, মিউটেশন। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বলতে পারো। তো ভেদ বা প্রকরণ কি জিনিস? মিউটেশন, মিউটেশন আলাদা জিনিস। মিউটেশন পরিব্যাপ্তি বা মিউটেশন ওটা আলাদা জিনিস। এটা হচ্ছে ভেদ বা প্রকরণ। দেখো, ভেদ বা প্রকরণের ২টা ডেফিনেশন আছে ক্লাস 10 এর বইয়ে। ২টা ডেফিনেশন একটু আলাদা আলাদা রকম। কিন্তু এখানে যেটা আছে, এটা ভেদ বা প্রকরণের মানে হচ্ছে, আচ্ছা প্রথমে ভেদ বা প্রকরণের ডেফিনেশনটা বলি। ভেদ বা প্রকরণ, বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে ভেরিয়েশন, এটার মানেটা হচ্ছে যে তুমি তোমার পাশের জনের থেকে দেখতে আলাদা। মানে আমরা মনে করো তোমরা একই মায়ের ২ বোন, কিন্তু তোমরা একে অপরের থেকে আলাদা। তোমাদের গঠন আলাদা, ব্যবহার আলাদা। তো এই যে তোমাদের গঠন আলাদা, এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। তাহলে ভেদ বা প্রকরণ কথার অর্থটা কি দাঁড়ালো? যে একই প্রজাতির জীবের মধ্যে যে বিভিন্নতা বা যে বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তাকেই বলা হবে ভেদ বা প্রকরণ। আরেকবার বলি, একই প্রজাতির জীব, মানে তুমিও মানুষ, আর তোমার পাশের জন বা তোমার বোন ও মানুষ,
কিন্তু দুজনের মধ্যে কি হচ্ছে, একটা ডিফারেন্স, পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, তাই না? যে তোমার চেহারাটা দেখতে একটু আলাদা, ওর চেহারাটা দেখতে একটু আলাদা। হয়তো বা তোমারটা একটু বেশি সুন্দর, তুমি তোমারটা নিয়ে গর্ব করছো, যেটা করতে হয় না। তো এই যে এটা হচ্ছে ভেদ বা প্রকরণ, মানে একই রকম প্রজাতি, কিন্তু কি এদের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা হয়েছে, এটা হচ্ছে ভেদ বা প্রকরণ। এটা ভেদ বা প্রকরণের আমি সংজ্ঞা বুঝালাম, বা ভেদ বা প্রকরণ কথার অর্থ। এবার এখানে ডারউইনের এখানে কি বলছে, ডারউইন বলছে 3 প্রকার সংগ্রাম যখন করছে, যখন সে নিজের প্রজাতির সঙ্গে লড়াই করছে, মনে করো একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে লড়াই করছে, দ্বিতীয়ত একটা মানুষ তার পার্শ্ববর্তী অন্যান্য জীব, সাপ, ব্যাং, গিরগিটি এগুলোর সঙ্গে লড়াই করছে, 3 নম্বর একটা মানুষ তার চারপাশে পরিবেশের সঙ্গে লড়াই করছে। তো এই যে জীবন সংগ্রাম করছে, 3 রকমের সংগ্রাম করছে, তার ফলে কি, তার ফলে ওর দেহের মধ্যে কিছুটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? ওর মধ্যে একটা ভেদ লক্ষ্য করা যাচ্ছে, ধীরে ধীরে ওই জীবগুলো ধীরে ধীরে কিছুটা কিছুটা করে পরিবর্তন হচ্ছে। মানে কথার মানেটা হচ্ছে এরকম যে সচিন তেন্ডুলকারকে তো সবাই চেনো, তাই না? বড় মানের একজন ক্রিকেট খেলোয়াড়। তো এখানে আমি ডারউইনের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। ডারউইন বলছে যে, কথার মানে সচিন তেন্ডুলকার ও কি করেছে, ও প্রচুর পরিমাণে খেলার সঙ্গে নিজেকে অ্যাডপ্ট করেছে। তো এবার ডারউইনের বক্তব্য অনুযায়ী ও যে প্রচুর পরিমাণে নিজেকে অ্যাডপ্ট করেছে, তো ওর যে পরবর্তী জেনারেশন আসবে তার মধ্যে ওর কিছুটা বৈশিষ্ট্য সঞ্চারিত হবে, তার মধ্যে ওর কিছুটা পরিবর্তন সঞ্চারিত হবে। তার মানে ওর ছেলে মেয়েগুলো ক্রিকেটে সহজে এক্সপার্ট হবে। এই রকম হচ্ছে ডারউইনের কনসেপ্ট। ভেদ বা প্রকরণ কি জিনিস, তাহলে আরেকবার বুঝাই। মনে করো যে আমার বাবা আমার বাবা প্রচুর পড়াশোনা করেছে, ঠিক আছে, পরিবেশের সঙ্গে সংগ্রাম করেছে, মনে করো ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে, অধ্যয়ন করেছে, প্রচুর অঙ্ক করেছে, সায়েন্সের প্রচুর বই পড়েছে, এরকম একটা পড়েছে, ঠিক আছে। তো ওর মধ্যে কি হয়েছে, ও যে পরিবেশের সঙ্গে সংগ্রাম করলো, ওর মধ্যে একটা ছোট্ট একটা বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, ওর মধ্যে একটু ভ্যারিয়েশন চলে এসেছে। এবার ওর পরবর্তী আমি আমার বাবার সন্তান, তো আমার মধ্যে বাবার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য চলে আসবে। এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। মনে করো যে তোমার বাবা মনে করো প্রচুর পরিশ্রমী, বা পরিশ্রম করতে ভালোবাসেন, ভালো পড়াশোনা করতেন, ঠিক আছে। তো কি হয়েছে যে তোমার বাবা যে বৈশিষ্ট্যগুলো সংগ্রাম করে করে, লড়াই করে করে অর্জন করেছে, সেগুলোর কিছুটা তোমার মধ্যে চলে আসবে। তো তুমি অন্যান্য জীবদের থেকে আলাদা হয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে ভেদ। বুঝতে পারলে কি? আচ্ছা, কাউকে একজনকে ধরা যাক, কি বুঝতে পারলো না বুঝতে পারলো। বর্ষা, বল বর্ষা। বর্ষা বল। আচ্ছা, রাজিয়া সুলতানা তুই বল। শ্রুতি তুই বল। ভেদ বা প্রকরণ বলবো। হ্যাঁ, ভেদ বা প্রকরণ বল। একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। আচ্ছা, এবার বলো এখানে ডারউইন কি বলতে চেয়েছে। ডারউইন বলতে চেয়েছে এখানে যে প্রথমে মানে কি বুঝতে পারছি না।
আচ্ছা ঠিক প্রথমে আছে, মানে আমি বলছি। বল। বাবার যেটা অভিজ্ঞতা সেটা ছেলেও মানে অর্জন করবে, এটাই তো স্যার? মানে মানে হ্যাঁ উম, হ্যাঁ, মানে তুমি যেটা না লড়াই স্যার, করে বড় বৈশিষ্ট্য যেটা অর্জন শিখবে, বড় যেটা শিখবে তার ছোট করে শিখবে, তার বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যাবে, সে তার দেখে সেটা শিখবে। আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। রাজিয়াই বল, কেউ একজন বল। কি বললেন স্যার? কে বলছিল প্রথমে, ভালো করে কে বলছিল, কোনো একজন বলছিল। ও আমি আচ্ছা বললাম বল। যে যে তার বৈশিষ্ট্য সেটা অর্জন করবে অভিজ্ঞতা দিয়ে, সেটা ছেলের মানে শরীরেও মানে বা অভিজ্ঞতাটা তার মধ্যে দেখা যাবে, এটাই ডারউইন বলেছিল। আচ্ছা যাই হোক, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। গল্পটা হচ্ছে যে তুমি তুমি যে পরিবেশের সঙ্গে সংগ্রাম করছো, তুমি যে এখন সংগ্রাম করছো, তুমি এখন কি করছো, তুমি এখন পড়াশোনা করছো, ঠিক আছে। অনেকে আছে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফোন চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, তাই না, হই হই করছে। তো তুমি এখন বসে বসে কি করছো, তুমি এখন সংগ্রাম করছো। তো এই যে সংগ্রাম করলে, তো তুমি কি হলে, তুমি একটা নতুন কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে আসলো, তোমার মধ্যে একটা পরিবর্তন আসলো, তোমার মধ্যে একটা ভেদ আসলো, ঠিক আছে, তোমার মধ্যে কিছু একটা পরিবর্তন আসলো। এই পরিবর্তনটা আবার তুমি তোমার পরবর্তী জেনারেশনের মধ্যে দিয়ে দিবা বা চলে যাবে। বোঝা গেল? তো এভাবেই ভেদ বা প্রকরণ সম্পর্কে ডারউইন বলেছে। ডারউইন বলছে যে তুমি যে পরিশ্রম করছো, আমি তোমার কথা বলছি, ঠিক আছে, তোমরা যারা আছো, তুমি যে এখন বসে বসে পরিশ্রম করছো, তো তোমার মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো তুমি তোমার পরবর্তী জেনারেশনকে দিয়ে দিবা। তো ওরা সহজে এরকম লড়াই করতে পারবে, ঠিক আছে। এভাবে অল্প অল্প করে পরিবর্তন হয়, জীবদের মধ্যে অল্প অল্প করে পরিবর্তন হয়। বুঝতে পারলে কি? এটা জিনের কারণে হচ্ছে না, যেটা মানে বাবার অভিজ্ঞতা ছেলে পায়, এটা জিনের জন্য হচ্ছে না? হ্যাঁ, এরকমই কিছু। এখানে হিসাবটা একটু আলাদা আছে, বাট এটা আপাতত এইটুকু বুঝে নাও। মানে জিন টিন ওগুলো অনেক ব্যাপার আছে, ওগুলো বুঝতে বুঝতে মাথা। বাট তোমরা হ্যাঁ এটা বুঝে নাও যে হ্যাঁ এটা হচ্ছে। স্যার এটা আন্ত পরিবেশের জন্য হতে পারে। স্যার, হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বল। কি আর অন্ত প্রজাতিটা আছে, যেটা সাপ আর মাছের মধ্যে যেটা লড়াই হচ্ছে, সে খেয়ে নিচ্ছে এটা সাপটাকে, তাহলে এটা কোন প্রজাতি হবে? এটা হবে আ আ থেকে কি, আ থেকে আলাদা আলাদা, তো আন্তঃ প্রজাতি হবে। মানে সাপ আর কি বলে বললাম যে মাছ, সাপকে না মাছকে সাপ খাচ্ছে, হ্যাঁ, তো তাহলে আন্তঃ এটা প্রজাতিক সঙ্গে, আহ ওটা কি আন্তঃ হবে? প্রজাতিক সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, মানুষের মধ্যে যখন লড়াই হবে মানে কোনো খাবারের জন্য, তখন ওটা অন্ত হবে। যদি মানুষের মধ্যে হয় তাহলে অন্ত হবে। হ্যাঁ, ওটাই বলছি অন্ত হবে। আর ওই যদি হ্যাঁ ওই কি বলছে যে যদি বা কোনো কুকুর একসাথে একটা মাংসের জন্য লড়াই করছে, তাহলে ওটাও হবে। হ্যাঁ, যদি অনেকগুলো কুকুর একটা মাংসের জন্য লড়াই করে তাহলে অন্ত হবে। এবার যদি বাঘ আর সিংহ লড়াই করছে কোনো খাবারের জন্য, এটা কি হবে? তাহলে এটা হবে আন্ত, কারণ বাঘ আর সিংহ দুটো আলাদা আলাদা প্রজাতি। মানে খাবারটা যদি একই হয় আর যদি আলাদা আলাদা প্রজাতি হয়, তাহলে আনতে হবে নাকি স্যার? খাবার যাক ভাগ, মানে খাবার যেখানে যাচ্ছে যাক, কিন্তু লড়াই কারা করছে আমরা স্যার, ওটা আমি দেখবো, একবার বলবো? সংগ্রাম কারা করছে। হ্যাঁ বল। স্যার, আমি একবার বলবো? বল। অন্তঃপ্রজাতিক মানে হচ্ছে মানে নিজে নিজের একই একই প্রজাতির মধ্যে যে যে সংগ্রাম হবে তাকে অন্তঃপ্রজাতি বলা হয়। আর আন্তঃপ্রজাতিক হলো আহ, অন্য প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির মানে দুটি ভিন্ন প্রজাতির সঙ্গে যে সংগ্রাম হয় তাকে বলা হয় আন্তঃপ্রজাতিক। আর ভেদ বা প্রকরণ হ্যাঁ না, আর হ্যাঁ, পরিবেশের ঠিক আছে। সঙ্গে হচ্ছে নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য পরিবেশের সঙ্গে যে
সংগ্রাম করা হয় তাকে বলা হয় পরিবেশের সঙ্গে সংগ্রাম। হ্যাঁ। আর ভেদ বা প্রকরণ হচ্ছে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায়, মানে আহ পরপর যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তাদের মধ্যে সেগুলো। হুম। আচ্ছা, শ্রুতি বলছে একই প্রজাতি অন্ত। হ্যাঁ, ঠিক আছে। আলাদা প্রজাতি আন্ত। হ্যাঁ, এই তো যেটা ট্রিক বললাম যে থেকে আন্ত, থেকে আলাদা। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে তুমি পরিশ্রম করছো, তোমার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে, ওটা তোমার পরবর্তী জেনারেশনে চলে যাবে। এরপরে বলছে যোগ্যতমের উদ্বর্তন। এটা তো খুবই ইজি জিনিস, যে জীবন সংগ্রাম করার পর, জীবন সংগ্রাম করার পর, ঠিক আছে, যারা এখানে জিতে গেল, জয়ী হলো, ওদেরকে কি বলবো? যোগ্য, তাই না? তো এটাই হচ্ছে। এবার যোগ্যগুলো কি হবে? যোগ্যগুলো ধীরে ধীরে ওদের প্রভাব প্রভাব বিস্তার হবে, আর বাকি যারা অযোগ্য, ওরা কিন্তু ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা রিয়াল উদাহরণ, যেটা একটু খারাপ লাগার মতো লাগতে পারে তোমাদেরকে, বাট এটা রিয়াল। এটা হচ্ছে একদম রিয়ালিটি, যেটা তোমাদের অনুভব করা দরকার আছে। মনে করো এখানে তোমরা 13 জন ক্লাস করছো, সাপোজ একটা আমি কথা মানে বলছি। এবার এখানে যারা ভালো পরিশ্রম করবা, ঠিক আছে, তারা কিন্তু পরীক্ষায় টিকে যাবা, তারা কোথাও না কোথাও র্যাঙ্ক করে নিবা, র্যাঙ্ক করে কোনো না কোনো কলেজে চলে যাবা। কিন্তু যারা সেই লেভেলের পরিশ্রমটা করবে না, তারা কিন্তু ধীরে ধীরে এই, মানে ওই যে একটা ফিল্ড, যে সফলতার পিছনে তোমরা যাচ্ছ, সেখান থেকে কিন্তু তোমরা মানে হারিয়ে যাবে। আরো একটু দুঃখজনক, মানে ফ্যামিলি ট্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে হবে, নিজের জীবন শেষ। শেষ বলতে কি থাকবে ওই, তবে নিজের যে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, যে যখন যেটা মন গেল ওটা করলাম, যেটা মন গেল ওটা নিলাম, যেটা মন গেল ওটা খেলাম, ওটার মধ্যে একটা ব্যাপার আছে আলাদা, একটা স্বাধীনতা নিজস্ব। মেয়ে যদি জব করে কিনা, ছেলেরা অনেকটাই ছাড় দেয়। মানে মেয়ে যদি সেরকম কোয়ালিটি থাকে মেয়ের মধ্যে, আর মেয়ের মধ্যে যদি সেরকম কোয়ালিটি না থাকে কিনা, তো ছেলেটাও ভ্যালু দেয় না। মানে যদিও অনেকটা বলে যে হ্যাঁ ভালোবাসা অমুক তমুক যা আছে আছে, কিন্তু তবু অতটা ভ্যালুয়েবল থাকে না আর ওর কাছে। তবে হ্যাঁ, ভালোবাসাটাও কোথাও না কোথাও ম্যাটার করে লাইফে চলতে গেলে। মানে তোমার মধ্যে যদি একটা কোয়ালিটি থাকে কিনা, অবশ্যই তোমাকে সে ভ্যালু দিতে বাধ্য। মানে যেমন আমার একটা বান্ধবী আছে, ও মনে হয় এখন 25+ ইয়ে করছে, ব্যাঙ্গালোরে থাকে। আর ওর ব্যাঙ্গালোর না, দুজনই এক জায়গায় থাকে, কোথায় যেন কলকাতা না কোথায় বললো আমাকে, ঠিক আছে। ওর বরটা এক জায়গায় ড্রাইভিং করে, আর ওই মেয়েটা নার্সিং এর জব করে। তো ওর যেটা বর্তমান স্যালারি আছে 25+, আর ওর বরেরও স্যালারি ওর আশেপাশেই। তো মনে করো দুজনের মিলে 40, মনে করো 45-50, ঠিক আছে। তো এরকম একটা আমি হিসাব বলছি। আর আমার নিজস্ব দুটো বান্ধবী, ওরা গভর্নমেন্ট জব করে, ওদের স্যালারি আছে 40+। দুটা বান্ধবীর আমি শুনেছি যে ওরা সাকসেস পেয়েছে গভর্নমেন্টে, ওদের আছে, ওরা অনেকদিন হয়ে গেল 40-40, মানে এক একজনের স্যালারি মিনিমাম 40।
তাহলে যোগ্যতমের উদ্বর্তন মানে তো বুঝলি, তাই না? যে তুমি যদি যোগ্য হও তাহলে তুমি সেই লাক্সারিয়াস লাইফের মধ্যে বাঁচবে, আর তুমি যদি যোগ্য না হও তাহলে তোমাকে সেই সেই অন্ধকার লাইফের মধ্যে থাকতে হবে। এরপরে আসছে প্রাকৃতিক নির্বাচন। ওই যোগ্যতমের উদ্বর্তনটাকেই বলা হচ্ছে প্রায় প্রাকৃতিক নির্বাচন, মানে প্রায় প্রায় একই রকম। মনে করো যে তোমাদের মধ্যে থেকে যারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হলো, যারা যারা সাকসেস পেলো, যারা যারা সফলতা পেলো, ঠিক আছে, ওটার মানে কি প্রকৃতি ওদেরকে নির্বাচন করলো যে হ্যাঁ এরাই বিজয়ী, এরাই পৃথিবীতে রাজ করবে। তো এটাই, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। মানে যে প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে এবং বেশি সুযোগ সুবিধা লাভ করবে, বলছি তারা সুযোগ সুবিধা লাভ করবে তাদেরকে বলা, এটা এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। দেখো গভর্নমেন্টের মধ্যে তো প্রায় কনফার্ম, নন গভর্নমেন্টের কোনো গ্যারেন্টি নেই, খুব একটা মানে ভরসা নেই। যেগুলো গভর্নমেন্টের তরফ থেকে চান্স পাবে কিনা ওগুলোর জব হয়ে যায়। বিশেষ করে আমি একজনকে পড়াচ্ছিলাম, ওকে শুনতে হবে, কিছু কিছু সেক্টর আছে না যেগুলোকে তোমরা টার্গেট করবে, যে ওগুলোতে খুব কম জনই চুজ করে ওটাকে, আর ওখানে কিন্তু জব সিওর। তার মধ্যে আমি আরেকবার ভালো ভালো করে শুনবো, মানে আগামীকাল ভালো করে শুনবো, যে সম্ভবত এএনএম টা তোমরা যদি জানো, তোমরা যদি শুনে থাকো হয়তো জানবে যে সম্ভবত এএনএম টাতে যারা হয় সিলেকশন হয় ওদের জব হয়ে যায়, হয়তো বা জিএনএম টাতে কম হয়, এরকম একটা ব্যাপার আছে। তো এটা তোমরা একটু শুনবে সিনিয়রদের কাছ থেকে, আমি শুনে নিব। একজন আছে, ও করছে। স্যার এক্সামের মানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে? এক্সামের লাস্ট ডেটটা তো আমি দেখিনি, আমি তো এক্সামের ডেটটা দেখেছি শুধু। এক্সামের ডেট না, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখতে হবে, গ্রুপে দেওয়া আছে রে। গ্রুপে দেখে নিবা, আর না পেলে আমি আজকে দিয়ে দিবো আবার। তো এটা হলো প্রাকৃতিক নির্বাচন, ভেদ বা প্রকরণ দিলাম। হ্যালো স্যার। বল। বলছিলাম স্যার আগের রেকর্ডিং ক্লাসগুলো এখন কেন দেখা যাচ্ছে না স্যার? দেখা যাচ্ছে না? না এখন আর দেখা যাচ্ছে না, লক করা দেখাচ্ছে। দেখি আমি কথা বলবো। এখন তো মানে আমি দেখতে পাবো না, কারণ কি আমি ক্লাস করাচ্ছি। আচ্ছা তাহলে আমি দেখতাম। আচ্ছা, নতুন প্রজাতির উৎপত্তি। এবার এখানেই একটা কথা বলছে যে ধীরে ধীরে এগুলোর থেকে নতুন প্রজাতি একটা তৈরি হবে, যারা হবে বেশি শক্তিশালী। মনে করো যে কথার মানে আমি সাপোজ ধরে নিচ্ছি, মনে করো যে এই যে যারা নার্সিং জব টব পেয়ে গেল, ঠিক আছে, ওদের যে নতুন জেনারেশন আসবে, ওরাই হচ্ছে, ওদেরকেই বলতে পারো তোমরা নতুন প্রজাতি। ওরাই হচ্ছে নতুন প্রজাতি। এভাবে ধীরে 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 জেনারেশন যেগুলো স্ট্রং হয়ে যাবে কিনা, এই ঘটনাটাকে বলছে ধীরে ধীরে নতুন প্রজাতির উৎপত্তি। বুঝতে পারছো? মনে করো যে তোমরা জব টপ করলে, তো তোমাদের পরবর্তী জেনারেশনটা ওরা কিন্তু এক ধাপ এগিয়ে গেল, তো ওরা কি হবে, ওরা আরো মজবুত হবে। এবার তারপরে জেনারেশন যে আসবে ওরা আরো মজবুত হবে। এভাবে ধীরে ধীরে কি হবে, তার পরবর্তী এভাবে ধীরে ধীরে একটা
স্ট্রং মজবুত জেনারেশন এখানে আসবে। এই ঘটনাটাকেই বলছে নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে। বোঝা গেল? এটাই ডারউইনের মতবাদ ছিল। বুঝতে পারলে কি না? কারো কোনো সমস্যা আছে বলো? এটা আর একবার বলেন স্যার। কোনটা? নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি বলতে মনে করো যে তোমরা ভালো করে নিজেকে প্রতিষ্ঠিত করলে, ঠিক আছে? এবার যারা যারা প্রতিষ্ঠিত হলো, তোমরা মনে করো যে নার্সিং ফিল্ডে প্রতিষ্ঠিত হলে, কেউ মনে করো ডক্টর ফিল্ডে প্রতিষ্ঠিত হলো, কেউ অন্য কোনো ফিল্ডে প্রতিষ্ঠিত হলো। এই যে যারা প্রতিষ্ঠিত হলো তাদের যে পরবর্তী জেনারেশন আসবে, ওইটাকে বলা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে ডারউইনের মতবাদ অনুযায়ী হচ্ছে, হ্যাঁ বলবো, ডারউইনের মতবাদ অনুযায়ী মনে করো যে তোমরা যদি 10 জন থাকো, কথার মানে কোনো এক জায়গায় যদি 10 জন জীব থাকে বা 10 রকমের জীব থাকে, তার মধ্যে যারা জীবন সংগ্রামে জয়ী হবে ওরাই বেঁচে থাকবে। মনে করো যে 5 জন জীবন সংগ্রামে জয়ী হলো আর 5 জন জীবন সংগ্রাম করতে পারলো না, তো ডারউইন বলছে ওই 5 জন বিলুপ্ত হয়ে যাবে আর বাকি 5 জন মনে করো যে পৃথিবীতে বেঁচে থাকবে। এরকম একটা কথা ডারউইনের, মানে পুরো ডারউইনের মতবাদের সারমর্ম এটা। টোটালটা বলছি। তাহলে প্রথম গল্প হচ্ছে যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। মনে করো মানুষ প্রচুর হারে বংশবৃদ্ধি করতে পারে, ঠিক আছে? বংশবৃদ্ধি করতে পারে সেটা ঠিক আছে, কিন্তু কি সীমিত খাদ্য ও বাসস্থান। প্রচুর হারে বাচ্চা জন্ম দিলে তো হবে না, বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, ভালো ভালো থাকার ব্যবস্থা করতে হবে। নেক্সট বলছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এই যে জীবগুলো আছে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করবে, ঠিক আছে? একটা লড়াই হবে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, মানে নিজেদের মধ্যেই লড়াই, মানুষের সঙ্গে মানুষের লড়াই। দ্বিতীয়ত আন্তঃপ্রজাতিক সংগ্রাম, মানুষের সঙ্গে আশেপাশে অন্য জন্তু জানোয়ারের লড়াই হবে। যেমন মনে করো সাপের সঙ্গে লড়াই, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তোমরা সাপের সঙ্গে লড়াই করবে, নাহলে সাপ তোমাদেরকে মেরে ফেলবে। এরপরে হচ্ছে পরিবেশের সঙ্গে লড়াই, পরিবেশের ঝঞ্ঝা ভূমিকম্প এগুলোর সঙ্গে লড়াই করতে হবে। লড়াই করার পর কি হবে, ভেদ বা প্রকরণ। যারা ঠিক মতো করে মানিয়ে নিবে, নিজেদের মধ্যে পরিবর্তন করতে পারবে, সেটাই হচ্ছে ভেদ বা প্রকরণ, তাদের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এরপরে বলছে কি, এরপরে বলছে যোগ্যতমের উদ্বর্তন। তো যারা জীবন সংগ্রাম করে জয়ী হলো, তাদের উদ্বর্তন হবে। আর যারা হেরে যাবে ওদের গল্প শেষ, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। হ্যালো এই স্যার, মাইকটা অন করেছে, কিছু বলবেন? বল বল। বলছি পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম, এটা হচ্ছে অন্তঃপ্রজাতি। তাহলে এটা পুকুর আর মাছ মানে একই হচ্ছে। পুকুর, পুকুর যেখানে আছে পুকুর থাক, পুকুরকে তুমি ভুলে যাও। এখানে রুই মাছ কার সঙ্গে লড়াই করছে? এখানে সংগ্রাম পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম পুকুরের সাথেই ঠিক করছে। আছে, শোনো, বাতও কো সমঝো। পুকুরের রুই মাছদের সংগ্রাম,
মানে বলছে রুই মাছেরা সংগ্রাম করছে, মানে রুই মাছদের মধ্যেই সংগ্রামটা হচ্ছে। একটা রুই মাছ আর একটা রুই মাছের সঙ্গে সংগ্রাম করছে খাবারের জন্য বা অন্য কোনো কারণে। ও আচ্ছা, মাছের দেড় বলেছে ঠিকই তো। हाँ, तो तुम्हें गौर से देखना है, समझना है, फिर आंसर को टिक करना है, क्योंकि कहीं कहीं ऐसा मिलेगा कि ना লিখা होगा না, কোনটি সঠিক নয়, তখন কিন্তু খেলা চেঞ্জ হয়ে যাবে, আনসার বদলে যাবে। আচ্ছা যাই হোক, এগিয়ে যাওয়া যাক। প্রাকৃতিক নির্বাচন তো বলা হলো, নতুন প্রজাতির উৎপত্তি, যারা ভালো ফল করলো ওদের যে মানে পরবর্তী প্রজন্ম আসছে, ওটাই হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। ওই ঘটনাটাকে বলছে নতুন প্রজাতির উৎপত্তি। মানে তোমরা ভালো জব টব পেলে, তোমাদের যে পরবর্তী জেনারেশন আসলো, সেটাই হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। মেহনত করবা, নিজের জন্য করবা, নিজেকে ভালো রাখার জন্য করবা। আজকালকার ছেলে মেয়েগুলো অত বাবা মাকে দেখছে না। আচ্ছা হলো।